আজ মহান মে দিবস। দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। সকল শ্রমিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইট। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি এবং আজকে আলোচনার বিষয় রেখেছি শ্রমিকের মুক্তি কোথায়। এ বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরাও এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন সাইফুজ্জামান বাদশাহ, সভাপতি জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সভাপতি প্রজন্ম ৭১, টিসিসির কমিটির সদস্য। আমার সাথে যুক্ত হয়েছেন জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব বিএফইউজে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করেছেন জাকারিয়া কাজল। আমার সাথে আরও যুক্ত হয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন রুহিন হোসেন প্রিন্স। তিনজনকে স্বাগত জানাচ্ছি, মে দিবসের শুভেচ্ছাও জানাচ্ছি এবং আলোচনা এগিয়ে নিয়ে যেতে চাই। শুরুটাই যদি করতে চাই, শ্রমিকের মুক্তি কোথায় আলোচনার শিরোনাম রেখেছি এবং প্রথম প্রশ্নটা আমি যদি সাইফুজ্জামান বাদশাহ আপনাকে দিয়ে শুরু করি। ঠিক স্বাধীনতার ৫৩ বছর পরে এসে আজকে আমরা মে দিবসের কথা বলছি। দিনটিকে কি শুধুই একটি দিন হিসেবে আমরা পালন করছি, নাকি এই মে দিবসের চেতনা কিংবা তাৎপর্য ঠিক যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেটি কি আমরা অর্জন করতে পেরেছি কিনা? শুরুটাই যদি আপনাকে দিয়ে করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গাজী টিভিকে। আমরা এখানে যারা আলোচক হিসেবে এখানে আছেন, আমাদের প্রিয় নেতা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক আমাদের প্রিয়জন জাকারিয়া কাজল ভাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজ ১লা মে, এটা শ্রমিকদের স্মরণ করবার দিন, শ্রমিকদের শপথের দিন, শ্রমিকদের উৎসবের দিন। শ্রমিকদের স্মরণের দিন হচ্ছে ১৩৮ বছর আগে শিকাগো শহরের হেমার্কেটে যারা শহীদ হয়েছিলেন এবং এই ১৩৮ বছর ধরে সর্বশেষ ২০২৩ সালে গার্মেন্টস সেক্টরের মজুরি আন্দোলনে যেসব শ্রমিক ভাই বোন শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং এই মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষ এবং সকল মানুষকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনি যে এটা উল্লেখ করলেন যে ৫৩ বছর স্বাধীন হলো বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশে শ্রমজীবী মানুষের কি অবস্থা, অবস্থান কোথায়, অবস্থানটা কোথায়, অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে? এটা যদি বলি, এদের অবস্থান সবখানেই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে কোনো মর্যাদা খুবই অভাব, সামর্থ্যের অভাব তো বটেই। তাদের জীবনে শান্তি লড়াই করে অর্জন করতে হয়, কখনো কখনো থাকে, কখনো কখনো থাকে না। আমাদের একজন মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক মুক্তিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা শ্রমজীবী মানুষ, তাদের মজুরি একটা গুরুত্বপূর্ণ বিষয়। গত ৫৩ বছর নানা লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে সেই মজুরির যে হাল, জাতীয় ন্যূনতম মজুরি আইনি কোনো কাঠামো নাই ৫৩ বছরের স্বাধীন বাংলাদেশে। যেই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে যারা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, ৮৮% হচ্ছে এই শ্রমজীবী প্রান্তিক শ্রেণীর মানুষ। সুতরাং শ্রমজীবী মানুষ, হ্যাঁ বলতে পারেন যে খেয়ে পড়ে আছে, কিন্তু মর্যাদা নেই, শান্তিতে নেই। আমরা এখন সেই শান্তির জন্যে, সেই মর্যাদার জন্যে আমাদের লড়াই অব্যাহত আছে। আশা করি আমরা ঐক্যবদ্ধভাবে একটা শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলে বাংলাদেশের শ্রমজীবী মানুষকে যেমন মুক্তির ঠিকানায় নিয়ে যেতে পারবো, ঠিকানায় পৌঁছে যাব আমরা, সেইভাবেই বাংলাদেশের এই ১৮ কোটি মানুষকেও আমরা একটা শান্তির, মর্যাদার বাংলাদেশ
উপহার দিতে পারবো। অবশ্যই আমি ফিরবো নিশ্চয়ই। সাইফুজ্জামান বাদশা, আপনার কাছে আবারও আলোচনায় ফিরবো। আমি একটু রহিন হোসেন প্রিন্স আপনাকে যুক্ত করতে চাই। বাদশা ভাইয়ের আলোচনাতে আমরা যতখানি বুঝেছি যে 53 বছর পরে এসে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রেখে এক ধরনের দিনটি পালন করছি ঠিকই, মে দিবস, শ্রমিকদের দিবস, অধিকার আদায়ের দিন, এবং কিন্তু আমাদের শ্রমিকদের আসলে অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সে বিষয়টি অনেকখানি অন্ধকারে থেকে যাচ্ছে। মানে আমরা যদি বলি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে শ্রমিকরা তাদের উপযুক্ত সামাজিক মর্যাদা পেয়েছে কিনা, বেশ কিছু প্রশ্ন, শ্রমিকদের জীবনযাত্রার উন্নয়ন সাধিত হয়েছে কিংবা সামাজিক বৈষম্য সেটি দূর হয়েছে কিনা, বাদশা ভাই তো তার মন্তব্য দিয়েছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, রহিন হোসেন প্রিন্স। ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং কথার শুরুতেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসাও জানাচ্ছি। আমি যে কথাটা আপনি বললেন সেটা বলার আগেই এই জায়গাটা একটু ফয়সালা করে নিতে চাই। সেটা হচ্ছে, আপনি আজকে শিরোনাম করেছেন শ্রমিকের মুক্তি কোথায়। এটাই তো আসলে তো একটা দিবস পালন করলে, আর বিশেষ করে আজকের যে দিবস, যে উপলক্ষে, তো ওইটা না খুঁজে অন্য আলোচনা অপ্রয়োজনীয়। সুতরাং আমি আপনাকেও ধন্যবাদ জানাই এবং সেইটাও এটা জানাই। আচ্ছা, এর কোনো কঠিন উত্তরে যেতে চাই না, আমি একটা সহজ সরল উত্তরে আসি। এটা তো আমরা জানি যে পুরো দুনিয়ার, আমাদের দেশের যে সভ্যতা নিয়ে যে কথা বলি, তার বিনির্মাণের চাকা ঘোরানোর পেছনে অন্যতম হচ্ছে মানুষের শ্রম। শ্রম ছাড়া তো আর কিছু আগায় না। এই শ্রম একটা প্রধান কাজ করেন শ্রমজীবী মানুষ, এবং এটা নিয়ে কেউ ডিবেট করতে পারবে না, এটা ঠিক। আমাদের এই বাংলাদেশের যে কোনো আন্দোলনে শ্রমিক ছাড়া তো কোনো আন্দোলন জয়লাভ করে নাই। বাদশা ভাই খুবই কারেক্টলি অ্যাড্রেস করলেন মুক্তিযুদ্ধের কথা। 69 গণ অভ্যুত্থান, বিভিন্ন সময় দেখবেন যখন এই শ্রমিক এবং মেহনতি মানুষ, কারণ তারাও তো শ্রমিক, আমাদের কৃষিজীবী শ্রমিক, তারা যখন রুখে দাঁড়িয়েছে তখনই কিন্তু একটা বিজয় অর্জন হয়েছে, এটা আমরা দেখেছি। এমনকি এই বিজয় অর্জনের মধ্য দিয়ে আমি যদি 71-কে লিঙ্ক করি, তো 71-এর যে বিজয় অর্জন করলাম, তার মধ্যে যে সংবিধানটা আমরা প্রণয়ন করলাম, অনেক কাটাছাড়া হয়েছে। ওই সংবিধানে আমাদের দাবি, আমাদের পার্টির দাবি যে কিছু অসম্পূর্ণতা আছে, দূর করে করতে হবে। কিন্তু ওইখানে শ্রমিকদের বিষয়ে অনেক কথার মধ্যে দুটি কথা আমি তুলে ধরি। তার মধ্যে আমি দেখি এই মুক্তির প্রধান বীজ নিহিত। একটা হচ্ছে, আমাদের সংবিধান বলছে যে আমাদের রাষ্ট্রের অন্যতম কাজ হচ্ছে শ্রমিক এবং মেহনতি মানুষের শোষণ থেকে মুক্তি দেওয়া। এটা 13 বা 14 অনুচ্ছেদে আপনি পড়ে দেখবেন। এই সংবিধানে বলা হচ্ছে প্রতিটি এই শ্রমজীবী মানুষের কর্মের গুণাগুণ বিবেচনা করিয়া তার মজুরির অধিকারের নিশ্চয়তা বিধান করা। তাহলে আমি অন্য গেলাম না এই দুইটা ছোট জায়গায়। তা প্রথমটাই আমি দেখি মুক্তি। যদি আমরা শ্রমিকদেরকে তার শোষণ মুক্তিটা করে ফেলতে পারি, তাহলেই মুক্তি আসবে, তাই ছাড়া হবে না। এবার একটা পার্ট আসি। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম শোষণ মুক্তি, অনেকে বলতে পারেন এটা একদিনে হবে না, তার নানা উপসঙ্গ আছে। আচ্ছা সেটা আমি গেলাম। তাহলে অন্তত পক্ষে তার তো একটা কর্মের গুণাগুণ বিবেচনা করে ন্যায্য মজুরি এবং সেই অধিকারের নিশ্চয়তা থাকার কথা। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে সেইটাই এখনো প্রধানত অনুপস্থিত। দেখেন, শ্রমজীবী মানুষের সংখ্যা আমরা জানি, এবং অনেক সময় শ্রমজীবী মানুষ আসলে আমাদের চোখের সামনে হয়তো গার্মেন্ট সেক্টর বা দু একটা সরকারি চাকরি এইটা মেলে। কিন্তু আপনি দেখেন আমাদের দেশের এই শ্রমজীবী মানুষের মধ্যে অপ্রাতিষ্ঠানিক খাতের সংখ্যা হচ্ছে 80%, মাত্র 20% হচ্ছে এই প্রাতিষ্ঠানিক খাতে, আর বাকিগুলো অপ্রাতিষ্ঠানিক খাতে। আমাদের দেশে এখনও একটা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। প্রায় 55 থেকে 60টা সেক্টর তারা সবাই জানে, এবং তারা প্রমিনেন্ট সেক্টর, সেইখানে ন্যূনতম মজুরি কি এইটাও হয় নাই। আর অন্য কয়েকটা জায়গায় যেটা হয়েছে এটা অগ্রহণযোগ্য। তাহলে এই মানুষ কিভাবে আসে? নাই। এখন এই আসার আগে আমরা একটু গল্প করছিলাম কাজল ভাইয়ের সাথে টকশোর আগেই, যে অনেক সময় যে দেখা যায় একজন শ্রমজীবী মানুষ, তিনি শ্রম করেও তার ন্যায্য মজুরি পাচ্ছেন না, কিন্তু আপনি ক্যামেরা নিয়ে যান, দেখবেন সে হেসেই বলছে যে না বলেন না, এই বলে সে কিন্তু তার দুঃখের কথাও হাসি মুখে বলছে, আর দেখা যাক আল্লাহ কি করে, আগামীবার দেখব। এখন আপনি আমি যারা একটু দায়িত্বপূর্ণ মানুষ বা রাষ্ট্র সরকার যারা ক্ষমতায় থাকে, তারা তার হাসি মুখ দেখে যদি মনে করে ভালো আছে, সেটাই হচ্ছে প্রবলেম। আমি দেখি শাসক গোষ্ঠী কখনোই শ্রমজীবীর বডি ল্যাঙ্গুয়েজও পড়ে না,
তার জীবনযাত্রার মানও চিন্তা করে না, মনে করে যে ও বেঁচে আছে এটাই যেন যথেষ্ট। কিন্তু সেইটাই তো আমাদের দেশের উৎপাদনশীলের ক্ষেত্রে সংকট তৈরি করছে। আমাদের দেশকে অগ্রসর করতে গেলে এই মানুষের সচেতনতার স্তরে এনে তাদের যে অগ্রসর ক্ষেত্রে সেইটা সংকট করছে, এবং দিন যত যাচ্ছে আমাদের শ্রমজীবী মানুষের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠছে। এই হচ্ছে আমরা এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, মানে ঠিক আমরা এই অবস্থানে আছি, মানে আমরা আমাদের শ্রমিকদের নিয়ে ঠিক এই অবস্থায় আছি, এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। আমি একটু ফিরবো নিশ্চয়ই প্রিন্স ভাই আপনার কাছে আবারও। আমি একটু জাকারিয়া কাজলের কাছে চলে যেতে চাই। কাজল ভাই, বিশ্বের অন্যান্য দেশ, সেই দেশের সাথে বাংলাদেশের ক্ষেত্রে শ্রমিকদের এই যে সামাজিক বৈষম্য কিংবা অধিকার আদায়ের বিষয়টি, চিত্রটা কি একই রকম? মানে বিশ্বের অন্যান্য দেশে এরকমটাই আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি এখন? ধন্যবাদ। আপনার সামাজিক মর্যাদার কথা বলছেন। প্রথমত অর্থনৈতিক মর্যাদাটা সুনিশ্চিত করতে হবে, তারপর তো সামাজিক মর্যাদার বিষয়টা আসবে। অর্থনৈতিক মর্যাদার দিক দিয়ে আমাদের শ্রমিকরা কোথায় আছে? আমাদের দেশে প্রিন্স ভাই একটু আভাস দিয়ে গেছেন যে আমরা এই শ্রম বললেই কয়েকটা সেক্টরের কথা ধরি, যেমন গার্মেন্টস সেক্টর, বেতন বোর্ড হচ্ছে, ন্যূনতম মজুরি, আমরা মনে করি যে সব। একটা কথা কিন্তু মানতে হবে, আমাদের কিন্তু এই কয়েকটা সেক্টরের বাইরেও কিন্তু একটা বিশাল মানে শ্রম নিয়ে যারা বাঁচেন সেই জনগোষ্ঠী আছে। দুজনই একটু একটু বলেছে। আমি দুইটা উদাহরণ দিই। এই যে পেট্রোল পাম্প আছে বাংলাদেশে, পেট্রোল পাম্পে সহ 16টি খাতে বছরের পর বছর ধরে কিন্তু একই মজুরি আছে, বছরের বছর একই মজুরি, গত 16 বছরে 55টা শিল্প, একটা সার্ভিস, 55টা শিল্প খাতে কোনো ন্যূনতম মজুরির কোনো বালাই নেই। আপনি দেখেন সিনেমা হলে যারা কাজ করেন তাদের 2610 টাকা 2013 সালে নির্ধারণ ছিল, এরপরে কিন্তু আর কোনো রিভিউ হয়নি। আমাদের আইনে আছে 5 বছর পর পর ন্যূনতম শ্রমিক বোর্ডের একটা সভা হতে হবে, এটা কখনোই হয় না। এই যে পেট্রোল পাম্পের ব্যাপারটা নিয়ে তারা কয়েকটা সভা করার চেষ্টা করেছে, মালিকপক্ষ আসে না। এবং ওই যে ন্যূনতম মজুরি বোর্ড, যে ছোটো জগন্নাথ, এদের কিছু করারও থাকে না। এই তারপর দেখেন সিমেন্ট খাত, সিরামিক খাত, ব্যাটারি খাত, এই খাতগুলি কিন্তু আমাদের দেশে বেশ ফ্লারিশিং। এই খাতগুলি কিন্তু এখনও ন্যূনতম মজুরি বোর্ডের আওতায় আনা হয়নি। আমি যেগুলি বললাম এর বাইরেও কিন্তু অসংখ্য খাত রয়ে গেছে যেখানে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিকভাবে শ্রম দিচ্ছে মানুষ, তাদের কথা বাদ দিয়ে দিলাম। তাইলে আমাদের শ্রমিকদের অবস্থাটা কি? মানে এই কয়টা উদাহরণ থেকে তো সহজে বোঝা যায়। আমরা আইএলও কনভেনশন ইত্যাদি ইত্যাদি, জাতীয় আন্তর্জাতিক বহু সভা সেমিনারে শ্রমিকদের নিয়ে আমরা বহু কাজ করছি, বহু সংস্কার করছি, তো বাস্তবতাটা কতটুকু? ওই যে হেদারিদ্র তুমি মরে করেছ মহান, তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান, কংটক মকট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দীপ্ত সাহস। আমার মনে হয় অসংকোচ প্রকাশের দীপ্ত সাহসটাও আমাদের শ্রমিক ভাইদের আস্তে আস্তে বোধহয় লয় হয়ে যাচ্ছে, কারণ দৈনন্দিন জীবনযাত্রায় তারা এমনভাবে পিষ্ট এখন, এই যে এখনকার যে সিচুয়েশন, তারা অসংকোচ প্রকাশও করতে পারছে না, কারণ নিজেদের নিয়ে মানে ন্যূনতম বেঁচে থাকার যে ন্যূনতম অবস্থাটা আমাদের শ্রমিক মানে অনেক খাতের শ্রমিকদেরই বোধহয় এটা নেই। এবং যারা ক্ষমতায় আছেন তারা বোধহয় শ্রমিকদের প্রিন্স ভাই যেটা বললেন, ক্যামেরার সামনে হাসি মুখ দেখে তৃপ্ত থাকে, বাস্তবতাটা নেই। কাজেই আপনি যেটা বিশ্বের অন্যান্য দেশের কথা বলছেন, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, আমাদের শ্রমিকদেরই মানে গত 2 দশক আগের অবস্থা আর এখনকার অবস্থা যদি চিন্তা করেন, আমি তো বলবো আমরা অনেক এগিয়েছি। আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে, আমাদের জিডিপি বেড়েছে, আমাদের ডেভেলপমেন্ট অনেক হয়েছে। তো আমাদের শ্রমিকদের উন্নয়নে 2-একটা খাত ছাড়া যেটা হয়েছে, আই অ্যাপ্রিশিয়েট গার্মেন্টস কিছু খাত, এছাড়া বাকি শ্রমিকদের অবস্থানটা কি? চা শ্রমিকদের নিয়ে একটা এক ধরনের কাজেই বাকি আলোচনা আছে। যারা অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন খাতে কাজ করছেন, বিভিন্ন শ্রম, তাদের অবস্থাটা নিয়ে বোধহয় একটা সার্ভে হয় এবং তাদের অবস্থাটা সামনে আসা বোধহয় ভীষণ জরুরি হয়ে যায়। এই বিষয়গুলো তো জাকারিয়া কাজল ভাই আমাদের তো আসলে অজানা নয়, সার্ভে কে করবে? না, এই দায়িত্ব তো সরকারের। সরকারের কিন্তু শ্রম মন্ত্রণালয় আছে, তারপরে যে শ্রম দপ্তর আছে, তারপরে কলকারখানা পরিদর্শন একটা বিভাগ আছে, ইত্যাদি ইত্যাদি বহু প্রতিষ্ঠান আছে। তারা কি করছে? তাদের কাছেই যদি জবাবদিহিতাটা চাওয়া হয়, তারা কি জবাব দেন, তাহলে তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, রুহিন হোসেন প্রিন্স ভাইয়ের কাছে এই প্রশ্নটি থাকবে যে একটি মন্ত্রণালয় রয়েছে শ্রমিকদের স্বার্থ, শ্রমিকদের অধিকার দেখার জন্য, তারা আসলে কি করছেন? আমার মনে হয় যে কাজল ভাই আলোচনাটা যে বিবেচনা থেকে উত্থাপন করেছেন, যে একটা মন্ত্রণালয় তার পারফেক্টলি যদি তার দায়িত্ব পালন করে, তার নামটাই হচ্ছে শ্রম মন্ত্রণালয়, তা খুবই স্বাভাবিক সে শ্রমিকদের স্বার্থে দায়িত্ব পালন করবে। সেইটা কি হচ্ছে
কিন্তু আমার বুঝটা এরকম যে আমাদের মতো দেশগুলোতে বা আমাদের দেশে এটা কেনা জানে যে প্রথম এটা বিষয়টা হচ্ছে তার একটা রাজনৈতিক সিদ্ধান্ত কি, এবং একেবারে ক্ষমতাসীন দল আর এখন তো এক ব্যক্তির শাসন হয়েছে, ওইখান থেকে কি বিবেচনা করে তার উপরে নির্ভর করে ওই মন্ত্রণালয় কি দায়িত্ব পালন করবে। সুতরাং আমাদের দেশের এটা জেনারেলি বলা যায় এবং শ্রম মন্ত্রণালয়কেও বলতে হয় আসলে নিজস্ব ওই ধরনের কার্যকরের এখতিয়ার নাই এবং আমরা দেখতে পাচ্ছি না। আপনি খেয়াল করবেন, ধরেন একটা বোঝার জন্য বলি, শ্রম মন্ত্রণালয়ের যদি ন্যূনতম দায়িত্ব থাকতো, আপনি অনেক কিছু বাদ দেন, যেটা এখানে কাজল ভাই রিপিট করলেন কথাটা এবং সার্ভে করার কথা বললেন, আপনি বললেন যে মানে কে করবে, এটাই তো ঠিক। তো এইটা তো তারই সামনে আনার কথা যে প্রতি মুহূর্তে শ্রমিকদের কি হচ্ছে না হচ্ছে। ধরুন একটা অফ হ্যান্ড উদাহরণ দিই, যে আমরা হয়তো এইবারে যে তাপদাহ চলছে ঠিক এই রকমের এতদিন চলবে এটা তো আমরা ভাবিনি। তাহলে এইখানে শ্রমিকদের যে দুরবস্থা তার জন্য কি করণীয়, তাহলে শ্রম মন্ত্রণালয় কি কখনো আপনি শুনেছেন যে তার মাথায় এই যে তার যে শ্রমিক অপ্রতিষ্ঠানিক খাত অন্য জায়গায় কি হচ্ছে এটা বিবেচনা করে না। উদাহরণ দেয় আর একটা, পাটকল এক সময় ছিল, সেই পাটকলগুলো কিন্তু অযাচিতভাবে বন্ধ করে দেওয়া হলো, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক। আমাদের স্কপের এখানে স্কপের নেতা আছেন, সেখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, বাসদ, জাসদ সবাই মিলে আছি আমরা এখনো পর্যন্ত, যে রাজনীতি যার যার শ্রমিকদের অধিকার আদায় এক কাতারে থাকুক। তারা কিন্তু বিকল্প বলেছিল মাত্র 1200 কোটি টাকা, তাই তো? এইটা দিলেই এই পাটকলগুলো কিন্তু পুনরায় চালু করা যেত এবং আধুনিকীকরণ চালু করলে এই পাটকলগুলোকে আমাদের অগ্রসরের দিকে নিতে পারতাম। সরকার সেটা মানল না। আমি ওই আলোচনা না যে কারণে তুলেছি, আপনি কি জানেন এই কথা যখন তুলবেন দেখবেন সরকারি দলের এখানে লোক থাকলে বলতো একটা তথ্য দিয়ে যে কতগুলো বেসরকারি পাটকল হয়েছে, কিন্তু বেসরকারি পাটকলে শ্রমিক শোষণ যে কি মাত্রায় কল্পনা করতে পারবেন না। আমি একটা উদাহরণ দিই, রোজার সময় আমি খুলনা খালিশপুর অঞ্চলে একটা পদযাত্রায় অংশ নিলাম, যে শ্রমিকরা তার বেতন টেতন সব পায়নি এবং কলকারখানা চালু যেগুলো হয়েছে এটা করা দরকার, এবং ওইটা যে কি বলে যে লিজের নামে যেটা দিছে তার বিরোধিতা করার জন্য আমাকে বলল একটা কারখানা দেওয়া হয়েছে লিজে, সেই মালিক হচ্ছে জুতার মালিক এবং ওইখানে কেউ ঢুকতে পারে না। শ্রমিকরা ধারণা করে ইতিমধ্যে ওই কারখানার একটা অংশে জুতা মানে তৈরি করা শুরু করছে এবং ওইখানে প্রাইভেট সেক্টরে যাদেরকে নেওয়া হয়েছে আমাকে বলল 200 ডেলি 275 টাকা পর্যন্ত মাত্র বেতন পর্যন্ত। তাহলে শোষণের মাত্রা চিন্তা করেন, যে ফোরম্যান শ্রমিক কিছুদিন আগেও সরকারি থাকলে যে টাকা পেত অর্ধেকেরও কম তার বেতন, আর প্রাইভেটাইজেশনের মিলের শোষণের মাত্রা অনেক বেশি। তাহলে আমি এইরকম ক্ষেত্র তো আরো অজস্র বলা যায়। এখানে কাজল ভাই অপ্রাতিষ্ঠানিক খাতের কথা অনেকগুলো বললেন, আমি ওই কথাটাই বললাম। তাহলে সুতরাং এই যে জায়গাগুলো দেখার, এইটা তারা কখনো দেখে বলে আমাদের কাছে মনে হয় না, কারণ এটা নির্ভর করে কার স্বার্থ রক্ষা করছে। এবং আমি দায়িত্ব নিয়ে আরেকটা কথা বলি, এই যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এটা তো কেনা জানে যে শ্রমিকের স্বার্থ রক্ষা করাটা দরকার, তাহলে এই দেখবে তো মন্ত্রণালয়। কিন্তু দেখেন মালিকরা কি মজা করেই ওইখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ করেছে, তারা কার স্বার্থ দেখে? তা মন্ত্রণালয় কেন এটা বলে না যে ওইখানে শ্রমিকদের স্বার্থে পুলিশ বাহিনী করো বা মিলিশিয়া বাহিনী করো, দেখি আমরা দায়িত্ব পালন করি কিনা। আমি বলছি এইগুলো এই মন্ত্রণালয়ের কাছ থেকে প্রত্যাশা করে লাভ নেই, এটা নির্ভর করে সরকারের নীতিমালা কি তার উপরে। ধরেন শ্রম আইন, এখন যেটা ওনারা দাবি করেছেন আমরাও করি, শ্রম আইনের অনেকগুলো ব্যত্যয় আছে। সুতরাং এটা একটা গণবান্ধব মানে শ্রমিক বান্ধব শ্রম আইন করা দরকার। এইখানে গ্র্যাচুইটা নির্ভর করা হয়েছে মালিকের স্বার্থের উপরে নির্ভর করবে। এমনকি মাতৃত্বকালীন ছুটি, আচ্ছা এই 30 সেকেন্ড এটা বলে শেষ করি, যে এইটা কত ছুটি দেওয়া হবে প্রচলিত যতটুকু অ্যাগ্রিড আছে সেটা করছে না। তাহলে এই কাজগুলোই তো শ্রম মন্ত্রণালয় দৃঢ়তার সাথে শ্রমিকের পক্ষে অবস্থান নিয়ে করবে, সে করছে না। কারণ বিরাট ক্ষেত্রেই আমরা দেখি, আমি সব ক্ষেত্রে বলবো না, প্রধানত সে নির্ভর করে সরকারের অ্যাটিটিউড কি আর মালিক পক্ষের অ্যাটিটিউড কি, সেইটা একটু ব্যালেন্স করা। প্রধানত মালিকদের পক্ষে অনেক সময় সে ব্যালেন্স করার চেষ্টা করে, কিন্তু তার দায়িত্ব হচ্ছে উৎপাদনশীলতা বজায় রাখা এবং শ্রমিকের স্বার্থ রক্ষা করা। এই কাজটাই প্রধানত তারা করে না, সেটাই তারা করে না। আসলে আমি ফিরবো, আপনি আইনের কথা বলেছেন, আইনটির আসলে যে জায়গায় আপনি ব্যত্যয়ের কথা বললেন নিশ্চয়ই আপনি আপনার জায়গা থেকে যুক্তি তুলে ধরবেন। আমি একটু চলে যেতে চাই সাইফুজ্জামান বাদশা আপনার কাছে। শ্রমিকদের কর্মঘণ্টার যে বিষয়টি ছিল সেটি বাংলাদেশে কি 8 ঘন্টার বিষয়টি এখন কি মানে 8 ঘন্টায় মেনে চলা হয়? কারণ আমরা দেখি যে গার্মেন্টস শিল্পে যখন আমরা দেখি সেখানে ওভারটাইমের বিষয় রয়েছে, সেখানে 8 ঘন্টার নিয়ম মানা হয় না, সেখানে ওভারটাইম কিংবা এই যে বাড়তি সময়টা, সেই সময়টার যে অর্থটা আসে, আর্থিক যে পারিশ্রমিকটা আসে সেটিও দেয়া হয় না। মানে এই বিষয়টি আপনাদের নজরে আছে কিনা? ধন্যবাদ।
8 ঘন্টা আইনে আছে, প্রয়োগে নেই। আপনি যেটা বললেন যে গার্মেন্টস সেক্টর সহ, আমরা তো আলোচনায় ওই কাজল ভাইয়ের কথাই বলতে হয় যে আমরা শুধু শ্রমিক মানে গার্মেন্টস সেক্টরটা বুঝি, কিন্তু প্রিন্স ভাই যেটা বলেছেন যে ইনফর্মাল সেক্টর মানে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকের সংখ্যা 80% বেশি। তো সুতরাং গার্মেন্টসে 35 লক্ষ বা 36 লক্ষ শ্রমিক। গার্মেন্টসের যেই কর্মঘণ্টা এবং 8 ঘন্টার কথা বললেন, গার্মেন্টের এই মজুরি যেটা কতদিন আগে ঘোষণা হলো, আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ থেকে আন্দোলন করার চেষ্টা করলাম যে একটা পরিবারে 4 সদস্য যদি থাকে, প্রচলিত যে বাজার, যেই আগ্রাসী বাজার, এই বাজারে শুধু খাবার এবং ন্যূনতম কিছু চিকিৎসা এইটা দিলে 23,000 টাকা খরচ হয় একটা পরিবারের। আমরা 23,000 টাকাই দাবি করলাম ন্যূনতম মজুরি গার্মেন্ট সেক্টরে। এই কারণে দাবি করলাম যে আমরা জানি যে একটা পরিবারে একাধিক, আর মালিকরা যেভাবে কোনো দাবি তুললেই বলে যে আমরা তো বাঁচবো না, আর আমরা তো শেষ, আমাদের এই লোকসান হবে ইত্যাদি হবে। আমি তো অনেক বড় আলোচনা ওইদিকে যাব না, আমি মোটা দাগে বলি। কারণ আমরা তো জানি আমাদের দেশে যেদিন থেকে ন্যূনতম মজুরি গার্মেন্ট সেক্টর হয়েছে, এখানে উৎপাদনশীলতা, তাদের ব্যবসার প্রবৃদ্ধি, ব্যবসার হার সবই আমরা সকলেই জানি। তো সেই 23,000 টাকা যখন উত্থাপন করা হলো, এটা নিয়ে আন্দোলন সংগ্রাম হলো, আমাদের 4 জন শ্রমিক ভাই বোন শহীদ হলেন, প্রায় 20,000 গার্মেন্টস শ্রমিকদের নামে মামলা হলো, জেল খাটলো, কিন্তু ঘোষণা করা হলো 12,500 টাকা। হ্যাঁ, বেতন বৃদ্ধি পেয়েছে, এটা আমরা অস্বীকার করি না। 8,300 টাকা থেকে 18 সালে যখন 8,300 টাকা মজুরি ঘোষণা করলো, তখনও আমাদের আপত্তি ছিল, 8,300 টাকা থেকে 12,500 টাকা করা হলো। তখনকার যদি দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি যদি আমরা হিসেবে নেই, 8,300 টাকা থেকে 12,500 টাকা আসলে বেতন বৃদ্ধি হয় না। তাহলে আপনি 12,500 টাকা যে বেতন বৃদ্ধি করলেন, এটা বৃদ্ধি করেছেন, কিন্তু এটা কোনোভাবেই ন্যায্য না, এটা কোনোভাবেই মানুষের মতো করে জীবনযাপন করার কোনো সামর্থ্য। চা শ্রমিকদের কথা বলছিলাম, তাদের মজুরি তো আরো কম, এবং মানে সেটিও যে তারা ঠিক মতো পায় এমনটাও তো না। ওখানে তো নানা অনিয়ম আছে, ওখানে আভ্যন্তরীণ যে নির্যাতন, প্রিন্স ভাইদের চা বাগানে অনেক কাজ আছে, ওনাদের যে ট্রেড ইউনিয়ন ফেডারেশন আছে, ওখানে তাদের অনেক কাজ আছে, আমরাও জানি। ওখানে তো যে এটা আধুনিক দাস প্রথা বলা যায়, এটাকে যদি আমি মানে অল্পে বোঝাতে চাই, ওটা একটা আধুনিক দাস প্রথা। তো সুতরাং ওইখানে তো স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে তার সকল মর্যাদা অধিকার সে তো পায় না। সেটা আমারও ব্যর্থতাও স্বীকার করি আমাদের, যে আমরা শক্তিশালী ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তুলতে পারিনি, কারণ সংগঠন করারই তো অধিকার নাই। ট্রেড ইউনিয়ন অধিকার এমনভাবে সংকুচিত করা হয়েছে, সকল দোষ আরও 15 বছর 20 বছর আগে আমরা শুনলাম যে ট্রেড ইউনিয়ন সব ধ্বংস করে দিচ্ছে। বিশেষ করে ব্যাংক সেক্টরে বলা হলো, ব্যাংক সেক্টরে শক্তিশালী ট্রেড ইউনিয়ন ছিল, যে ব্যাংক সেক্টর ধ্বংস করে দিল ট্রেড ইউনিয়ন। আজকে কি দেখছি, তখন কিছু কিছু ছোট ছোট দুর্নীতি হতো, এখন সেখানে যা হয়, লুট হয়। যদি শক্তিশালী ট্রেড ইউনিয়ন ব্যাংক সেক্টরে থাকতো, বা সকল সেক্টরকে উল্লেখ করতে চাই, যদি শক্তিশালী ট্রেড ইউনিয়ন থাকতো, তাহলে এরকম করে বিদেশে টাকা পাচার অথবা অনিয়ম দুর্নীতি করে, ব্যাংক থেকে হোক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে হোক, এই দুর্নীতি অনিয়ম করার কোনো সুযোগ থাকতো না কোনোভাবেই। এই অনীহাটা কেন বাদশা ভাই, এই যে ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে? ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে অনীহা হচ্ছে, ট্রেড ইউনিয়ন থাকলে তো আজকে যেভাবে এই ব্যাংকগুলো ইদানিং আমরা দেখতেছি একীভূত করা হচ্ছে, কি কারণে করা হচ্ছে? যে ব্যাংক তার তারল্য সংকট এবং আভ্যন্তরীণ ব্যবস্থাপনা ভেঙে পড়ছে। আপনি 2,000 কোটি টাকা লোন নিচ্ছে, দেখা গেল যে ওখানে ছবি আজকে একটা আছে, কালকে আরেকটা,
হয়তো ওরকম নাম ঠিকানা নেই, তার মানে এটা পরিষ্কার বোঝা যায় নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার যে কারবার। ট্রেড ইউনিয়ন থাকলে তো এটা সম্ভব ছিল না, জবাবদিহিতার জায়গা থাকতো সকল জায়গায়, শুধু এই বিষয়টি এড়ানোর জন্য, এই বিষয়টি এড়ানোর জন্য আইনে আছে ট্রেড ইউনিয়ন খুব এইভাবে করা হবে। ওই যে কাজল ভাই বলতেছিলেন বা প্রিন্স ভাই যে 15% করা হয়েছে, করে নেই আইনে এখনো, হয়তো করবে। 15% করলেই বা কি, যেমন আপনার ইপিজেডে কোনো বাংলাদেশের কোনো প্রচলিত আইনই কাজ করে না, ওখানে বাংলাদেশের কোনো প্রচলিত শ্রম আইনও কাজ করে না, অন্য কোনো আইনও কাজ করে না। কারণটা কি? নিরঙ্কুশ, ওনাদের ভাষায় মুনাফা, আমাদের ভাষায় লুট। কারণ আমার রক্ত শোষণ করেই তো ওখানে উৎপাদন হয়। অবশ্যই আমি ফিরবো বাদশা ভাই, অবশ্যই আলোচনায় ফিরবো। আমি একটু জাকারিয়া কাজল ভাই আপনার কাছে চলে যেতে চাই। শ্রমিকদের আন্দোলন কিংবা শ্রমিকদের স্বার্থ রক্ষার বিষয়টিকে অনেক সময় রাজনীতির স্বার্থে ব্যবহার করা হয়, অনেকেই এটিকে নিয়ে রাজনীতি করতে চায়। এই বিষয়টিকে কিভাবে আপনি বিশ্লেষণ করেন বা দেখেন? শুনেন, এই যে যারা শ্রমিকরা যাদের এখানে কাজ করে, ব্যবসায়ীদের এখানে উদ্যোক্তা বলেন, যাই বলেন, মোটা দাগে তো সবাই ব্যবসায়ী। তো আপনি এই সংসদে মানে এগুলি তো প্রোটেক্ট করবে আইন প্রণয়ন করবে সংসদ। তো সংসদে মেজরিটি কারা? বেসিক জায়গায় যেতে হবে তো। আপনি রাজনীতির কথা বলছেন, তো সংসদে মেজরিটি কারা? এই যাদের ইয়েতে শ্রমিকরা কাজ করেন তারাই তো সংসদে মেজরিটি। তো আপনি কিভাবে আশা করেন যে আইনগুলি সব শ্রমিক বান্ধব হবে? কারণ এই উদ্যোক্তারা যারা করছেন তারা তো নিজের স্বার্থটাই আগে দেখবেন। কাজে রাজনীতি এটা নিয়ে হচ্ছে, এটা বলার অবকাশ রাখে না। আমি যেটা নিয়ে কনসার্ন, আমি আগেও বলেছি যে আমরা শ্রমিক বলতেই বুঝি গার্মেন্টস শ্রমিকরা, এবং আমি কিন্তু গার্মেন্টস শ্রমিকদের প্রতি পূর্ণ সহমর্মিতা, সমর্থন সব কিছু রেখেই বলছি। মানে ওই যে শোকেসিং বলে একটা কথা আছে না ইংরেজিতে, আমরা কিন্তু শ্রমিকদের কোনো কিছু হলে শোকেস করি। গার্মেন্টস শ্রমিকদের ভালো, গার্মেন্টস শ্রমিকরা আরও ভালো থাক, তারা যে খুব ভালো আছে তারা আরও ভালো, কিন্তু এই এক শোকেসিং করতে গিয়ে আমরা কিন্তু কার্পেটের নিচের দিকে আর নজর দিই না। উনি একটা পরিসংখ্যান দেন যে 35 লাখ বা 36 লাখ বা 40 লাখ শ্রমিক আছে গার্মেন্টসে। তো আমার দেশের শ্রমজীবী মানুষের সংখ্যা তো কোটিতে, কয়েক কোটি, 7 কোটি ধরলাম। তো 7 কোটির একটা ক্ষুদ্রাংশ কিন্তু 40 লাখ। তো আমরা 40 লাখকে নিয়ে আমরা কনসার্ন। আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি আবারও বলছি, আরও বেশি কনসার্ন হওয়া উচিত। তো বাকি যে 6 কোটি 60 লাখ শ্রমিক আছে তাদের ব্যাপারে কেন আমাদের ন্যূনতম কোনো মানে প্রাতিষ্ঠানিক ন্যূনতম কোনো সমর্থন নেই? একটা কথা মনে রাখতে হবে, তারাও কিন্তু এই জনগোষ্ঠীর অংশ, তারাও বাংলাদেশের নাগরিক, এবং তাদের যদি অধিকার এবং তাদের যদি ন্যূনতম বেঁচে থাকাটা আমরা নিশ্চিত করতে না পারি, আপনি যত উন্নয়ন যাই বলেন সব কিন্তু একসময় প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। এই মুহূর্তে আমরা শ্রমিকদের স্বার্থ রক্ষা বা শ্রমিকদের সমস্ত অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার বাংলাদেশ শ্রম আইন 2006 এবং বাংলাদেশ শ্রমবিধি 2015 এরকম আইনগুলো বলবৎ আছে। আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে জানতে চাই, এই যে আইনগুলো আছে কিংবা শ্রমিক সংক্রান্ত যে আইনগুলো আছে বা শ্রম আদালত যেটি আছে সেটির অবস্থা কি? আপনাদের কোনো ছোট ছোট পর্যবেক্ষণ বলি। প্রথমে আদালতের কথাটাই ছোট করে বলি, শেষ করি, কারণ সময় আমি জানি নাই। একটা হচ্ছে এখানে হাজার হাজার মামলা পড়ে আছে শ্রমিক স্বার্থের। এখন এটা আবার ওই কথা বলতে হয়, ধরেন রাজনৈতিকভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যেই মামলাগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি করতে হবে, শ্রমিকের স্বার্থের প্রয়োজন, এমনকি শ্রমিক যে উৎপাদনশীলের সাথে জড়িত সেটা তো একটু ডিস্টার্ব হয়ে আছে, সেটার জন্য জড়িত, তাহলে কিন্তু একটা বিশেষ অ্যাটেনশন দিয়ে করা যাবে, সেটা হচ্ছে না। এমনকি দেখবেন, বাচ্চা আরও ভালো বলতে পারবেন, যে অনেক সময় শ্রম আদালতে কোনো মামলা চলতেছে রকেটের গতিতে, কোনো মামলার খবর নাই। তার মানে শ্রমিকের পক্ষে নির্মোহ অবস্থানে এখন আমরা দেখতে পাচ্ছি না। যদি ভুল না করি চেয়ারম্যান সহ অনেক পদ খালি আছে, সেটাও নাই। এগুলো মানে যেটা করে যে শ্রমিকের সাথে করতে হবে সেটা নাই। সুতরাং এখনো পর্যন্ত শ্রমিক আদালতে যে শ্রমিকরা তারা সময় মতো তাদের সুবিধা পাবে সেটাও সর্বক্ষেত্রে আমরা দেখছি না। এটুক বলে থামলাম। শ্রম আইনের ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে যেটা এবং কিছু বিধিমালার ব্যাপারে সরকার যে নতুন উদ্যোগ নিয়েছে সেটাও এখনো কিন্তু পরিপূর্ণ হয়নি। এটা রাষ্ট্রপতির কাছে গিয়েছিল, তিনি ব্যাক করে দিয়েছেন, এবং ব্যাক করে দিয়েছেন সেটা কি কারণ আমরা তো আর বলতে পারবো না, মানে অফিসিয়ালি জানি না। কিন্তু আমরা এটা দেখি যে এই শ্রম আইনের ক্ষেত্রে প্রথমে এটাও একটু বলে রাখা দরকার, অনেক সময় আইন হয় ঠিকমতো বিধি প্রণয়ন না হওয়ার কারণে কিন্তু অ্যাকশানও যায় না, বা থাকলেও অ্যাকশানে যায় না, সেটা অন্য আলোচনা। কিন্তু এইখানে আমরা দেখতেছি একটা বড় ব্যাপার দাঁড়িয়েছে, যেমন ধরেন ট্রেড ইউনিয়ন অধিকার কত % থাকলে হবে, এটা নিয়ে একটা বিতর্ক আছে। আর সবচেয়ে বড় কথা,
ওর থেকে ব্যাপার যে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের যে স্বীকৃত পজিশন, সেই জায়গাটাকেও পর্যাপ্ত এখানে নাই বলে আমরা দেখেছি। এইখানে আমরা দেখলাম যে ধর্মঘট করার অধিকার, এটা বলা হচ্ছে শ্রমিক যদি বেআইনিভাবে, তাদের ভাষায় বেআইনি তো নির্ধারণ করবে তারাই, তাহলে ধর্মঘট করলে তার যে শাস্তি, এবং যেটা বলা হচ্ছে মালিক যদি এইটা করে তার শাস্তির পরিমাণ কম। গ্র্যাচুইটির ব্যাপারে এটা বলা হচ্ছে যে এইটা দেয়া হবে কি হবে না, এটা প্রকৃতপক্ষে যেভাবে ল্যাঙ্গুয়েজটা তা নির্ভর করবে মালিকের উপরে। তো এইখানে কিন্তু তার স্বার্থ নয়। এই যে বললাম মাতৃত্বকালীন ছুটি, যেটা এখন 6 মাস একটা জেনারেল পজিশন আছে, সেই জায়গাটাকেও আমরা দেখছি এটা যথাযথভাবে হয়নি। অর্থাৎ শ্রম আইনে এই এমনকি আপনি দেখবেন যে যে কি পরিষেবা বিলের নামে যে নতুন একটা যে আইন করা হচ্ছে, যে তাতে হচ্ছে যে আপনাকে বলে দিল যে কথার কথা যে ধরে নিল যে আপনার এখন অধিকার আছে, তখন একটা বিশেষ ঘোষণায় বলা হলো যে এইটা হচ্ছে যে অত্যাবশ্যকীয় পরিষেবা, সুতরাং আপনি কখনো আর ধর্মঘট করতে পারবেন না। তার মানে শ্রমিক, আমি কথাটা এক কথাই বলি, যেটা শ্রমিক হিসাবে তো তার কতগুলো অধিকার আছে, তার কাজ পাওয়ার, কাজটা হুট করে চলে না যাওয়ার, ন্যায্য মজুরি পাওয়ার, এই যে টাইম টু টাইম দ্রব্যমূল্য বৃদ্ধি হলে তার সাথে সামঞ্জস্য রেখে তার যে অগ্রগতি, এবং এটা বলছি তার শুধু বাঁচার স্বার্থে না, কিন্তু উৎপাদনশীলতা রক্ষা করার স্বার্থে, আগামীকাল যাতে সে ভালো করে কাজ করতে যে শারীরিক সামর্থ্যভাবে কাজ করতে পারে, এই জন্য আমরা দেখছি এই ধরনের অনেকগুলো অগণতান্ত্রিক ধারা আছে, যার জন্য আমরাও কমিউনিস্ট পার্টি এবং আমাদের শ্রমিক সংগঠন সহ এক্ষেত্রে আমি যতটুকু জানি স্কপও এটা করছে, আমরা তাদের সাথে একমত যে অগণতান্ত্রিক ধারাগুলো বাতিল করে শ্রমিক বান্ধব এই ধরনের নীতি আইন প্রণয়ন করা হোক, এবং আইন শুধু প্রমাণ করে থমকে না থেকে বিধি প্রণয়ন করে এটা বাস্তবায়ন দ্রুত করা হোক। অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আমি একটু কাজল ভাই আপনার কাছে চলে যেতে চাই। এবং প্রত্যেক বছর আমরা দেখি যে বিভিন্নভাবে শ্রমিক নিহতের ঘটনাও ঘটে, ক্ষতিপূরণের একটি ব্যাপার আছে, এই ক্ষতিপূরণগুলি তারা পায় কিনা? কারণ আমরা দেখি যে ঈদের আগে এই বিষয়গুলো খুব বেশি ঘটে। ক্ষতিপূরণের ব্যাপারটা মালিক যদি দয়ালু হয় পায়, আইন দ্বারা এটা সুরক্ষিত আছে, কিন্তু এটা বাস্তবায়ন খুব কম। ওই যে যদি যেটা বললাম, মালিক যদি দয়ালু হয় পায়, কিন্তু আর মালিক যদি দয়ালু না হয় আপনাকে শ্রম আদালতে যেতে হবে। শ্রম আদালতে 21,000-এর বেশি মামলা এখনও পেন্ডিং আছে, বহু মামলা বছরের বছর ঘুরছে, চাকরিচ্যুত হয়েছে সেই মামলা 20 বছর 15 বছরেও নিষ্পত্তি হচ্ছে না। কারণ আছে, বলবে যে বিচারকের অভাব ইত্যাদি ইত্যাদি। তো এই কারণগুলি সলভ করার দায়িত্ব তো কর্তৃপক্ষের, তাই না? সেটা সলভ হচ্ছে, সাফার করতে কিছু শ্রমিক। এবং আপনি দেখেন, একটা জিনিস আমি বিশ্বাস করি, মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সত্য। কিন্তু একটা লোক যদি কাজের মধ্যে মারা যায়, তার তো আইনি কিছু সহায়তা দেওয়া, মানে রানা প্লাজা, তাজরিন, এইসব জায়গায় আপনি রানা প্লাজা কত বছর হয়েছে, 3টা মামলার একটাও তো নিষ্পত্তি হয়নি। এটা তো শ্রম আদালতে, এটা তো আমাদের সাধারণ আদালতে। কাজেই মানে বলে না যে ইংরেজিতে একটা কথা আছে না, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। আমাদের কিন্তু এই শ্রমের আদালতের মামলাগুলির ক্ষেত্রে জাস্টিস ডিনাইড হয় সবচেয়ে বেশি। এবং একটু শ্রম আদালতে কিন্তু চেয়ারম্যানও নেই, এই পত্র দীর্ঘদিন ধরে খালি। তো এইসব খালি থাকার মানে যেটা মনে হয় যে গুরুত্ব পায় না। তো শ্রমিকদের ব্যাপারে যদি আপনি গুরুত্ব না দেন, উৎপাদনশীলতা বলেন, সব কিছুই কিন্তু শ্রমিকের রক্ত ঘামের উপরে তো সব দাঁড়িয়ে থাকে। আমরা যদি গ্যারান্টেড ধরে নেই তাদের অন্য কোনো উপায় নেই, তারা তো কাজ করবেই, এরকম একটা গ্যারান্টেড মানসিকতা আমাদের আছে। তো সেই গ্যারান্টেড মানসিকতার বিপরীতে আরেকটা জিনিস চিন্তা করতে হবে, তার উৎপাদনশীলতা কিন্তু তখন কমে যাবে। আপনি যদি আমি বাধ্য হয়ে কাজ করছি, কিন্তু আমি যদি স্বতঃস্ফূর্ত না হই, তাহলে কিন্তু আমার উৎপাদনশীলতা অটোমেটিক কমে যাবে, যেটা আলটিমেটলি কিন্তু ক্ষতিটা করবে দেশের অর্থনীতির। তো আমাদের মধ্যে সেই মূলে গিয়ে চিন্তা করার সময়টা। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ জাকারিয়া কাজল। আমি একটু চলে যেতে চাই সাইফুজ্জামান বাদশা ভাই আপনার কাছে। শ্রমিকের স্বার্থ রক্ষা, শ্রমিকদের অধিকার আদায়, কিংবা আমরা যদি বলি এই যে শ্রমনীতি, সমস্ত কিছু মিলিয়ে আপনি বলছিলেন, ট্রেড ইউনিয়নের কথা বলছিলেন, শক্তিশালী করার কথা বলছিলেন, আর কি কি উদ্যোগ নিয়েছেন আপনাদের পক্ষ থেকে, কি কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যদি একটু সংক্ষেপে আমরা জানতে চাই। ধন্যবাদ। আমি সংক্ষেপে বলি। প্রথম হচ্ছে গার্মেন্টে বলে রাখি, গার্মেন্টে একটু বিশেষ গুরুত্ব পায় হচ্ছে রপ্তানি আয়টা, প্রধান খাতটা। যেমন 2000 আমাদের 21-22-এও 3 লক্ষ কোটি টাকার উপরে রপ্তানি আয়, যে কারণে ওখানে একটু গুরুত্বটা পায়। কাজিল ভাই অবশ্যই তাদের মানে বিপক্ষে বলেন নাই, কিন্তু তাদের পক্ষেই বলছে, কিন্তু ওখানে তাদের গুরুত্বটা আমাকে দিতে হবে। ওখানকার বিশেষ করে শ্রমিক যারা, তাদের অবশ্যই গুরুত্ব দিতে হবে, তাদের অধিকার মর্যাদা রক্ষা করার জন্য আমাদের সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে। আর ক্ষতিপূরণের যে বিষয়গুলো, ILO কনভেনশন 121 মানে 121 কনভেনশন অনুযায়ী
একজন শ্রমিক যদি তার কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করে অথবা আহত হয়, সেখানে বলা আছে যে মৃত্যুর ক্ষেত্রে তাকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে। আজীবন আয়ের সমান মানে হচ্ছে আপনি 60 বছরই কাজ করতে পারে, তো একজন 30 বছরে যদি কর্মক্ষেত্রে মৃত্যুবরণ করেন, তাহলে আগামী 30 বছরের কত টাকা আয় করতেন সেইটার হিসেব আছে। রানা প্লাজায় যখন এই দুর্ঘটনাটা ঘটল, সেই সময়ে আমরা যখন অনেক জায়গায় কথাবার্তা বলা, আমরা আন্দোলন সংগ্রামের চেষ্টা করলাম, তখন হাইকোর্ট স্বপ্নদিত হয়ে জেনারেল সরোয়ার দিকে দিয়ে একটা কমিটি করলেন। আমাদের মেম্বারও ছিল, আমাদের প্রতিনিধিরাও ছিলেন ওইখানে। দীর্ঘ কয়েক মাস বৈঠক করার পরে ওই কমিটি সিদ্ধান্ত নিল, হাইকোর্টের কাছে ওরা দিলেন যে 14,75,000 টাকা কমপক্ষে ক্ষতিপূরণ দিতে হবে। যদিও সরকারি আইনে তখন 1 লাখ টাকা ছিল এর আগে, ওই আইন করার পরে ক্ষতিপূরণ মৃতের ক্ষেত্রে 2 লাখ টাকা করা হলো। আর যিনি আহত হবেন তার উপযুক্ত বাকি জীবনের ভরণ পোষণ ইত্যাদি, চিকিৎসা, পুনর্বাসন, সব সে ব্যাপারে তো কোনো কিছুই নেই। আর শ্রম আইনে যেটা বললেন, শ্রম আইনে শ্রমিকদের অধিকার যতটুকু আছে ওটার জন্য আমাদের লড়াই করতে হয়, যেটা ন্যায্য আইনগত অধিকার বা নীতিমালা, একটা নীতিমালা, একটা হচ্ছে আইন, সেটার জন্য আমরা যারা শ্রমিক তাদেরকে লড়াই করতে হয় ওটার জন্যও। তো সুতরাং এই যে বিষয়গুলো, আর শ্রম আদালতের বিষয়ে আমি একটু সংক্ষেপে বলতে চাই। উনারা তো বলেছেন গুরুত্বপূর্ণ বিষয়। আমি আরেকটা বিষয় যেটা আমার কাছে, আমি ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে আমি উপলব্ধি করি যে এই শ্রম আদালত, 10টা শ্রম আদালত আছে আমাদের সারা দেশে। এই শ্রম আদালতগুলো এত বেশি ধীরগতি সম্পন্ন, ধীরগতির কারণটা কি? মালিক ওনাদের তো সামর্থ্য অনেক, ওনারা অনেক দামি উকিল নিয়োগ করেন এবং বিভিন্নভাবে একটা হয়ে ওনারা তারিখ ফেলেন। তারিখ ফেলতে ফেলতে এ পর্যন্ত সব থেকে দ্রুত যে মামলার রায় হয়, যদি মালিকদের পক্ষে থাকে সেটা ভিন্ন জিনিস। যদি দেখে যে ওনারা ক্ষতিগ্রস্ত হবেন, সেক্ষেত্রে ওটা রায় হয় না, অথবা 3, 5, 10 বছর লাগে। এইটাতে যে মালিকদেরও ক্ষতি হয়, এটা মালিকরা বুঝে না। আমি ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে এটা আমি তারপরে বলি, ধরেন এই আদালতগুলোতে, এই শ্রম আদালতে যদি আমরা শ্রমিকরা ন্যায্য বিচারটা পাইতাম, আমরা তো কথায় কথায় রাস্তায় আসতাম না, কথায় কথায় ভাঙচুর করতাম না। কারণ হয়তো আপনি এখানে বসে ভাবতে পারি আমি, আপনি ভাবতে পারেন ওরা ভাঙচুর করে কেন? কারণ আমার তো যন্ত্রণা মর্যাদার, যন্ত্রণা পেটের, যন্ত্রণা সন্তান সন্ততির। সুতরাং আমি ক্ষতিগ্রস্ত হলে, আমি যদি কোনো কারণে বঞ্চিত হই, সেইটা উপলব্ধি আসলে এমন একটা বাস্তবতা এমন এক জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে বাদশা ভাই, এমনটাও তো যে এক সময় গিয়ে এই চিৎকার চেঁচামেচি কিংবা ভাঙচুর এসবেরও শক্তি থাকবে না, তারা তো ঠিক সেই বাস্তবতার তে গিয়ে দাঁড়িয়েছে না। সেটা যেখানে আপনি বলছেন এই শক্তি থাকবে না, এটা কোনোভাবেই বলার, কারণ দিন শেষে মানুষের জয় অনিবার্য। অবশ্যই আমরা বিশেষ করে শ্রমজীবী মানুষের জয় অনিবার্য। কারণ শ্রমজীবী মানুষ যদি হাত গোটায় নেয়, তাহলে বাংলাদেশ কেন, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সাইফুজ্জামান বাদশা, রুহিন হোসেন প্রিন্স এবং জাকারিয়া কাজল, তিনজনকেই ধন্যবাদ জানাতে চাই এবং আরও একবার শোষিত, নিপীড়িত সকল শ্রমিকের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের এই পর্বটি আমি শেষ করতে চাই। জুলফিকার স্টিল প্রেজেন্টস ডিবেট টুনাইটের সাথে যারা এতক্ষণ ছিলেন সবাইকে শুভরাত্রি।